ওকে, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই আমার কথা শুনতে গুড পাচ্ছেন। মর্নিং স্যার। আচ্ছা আচ্ছা, তো আমরা পড়ছিলাম হচ্ছে রিডিং স্কিলসের পার্ট সি এর কবিতাগুলো। তো গত ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলো আমি পড়িয়ে দিয়েছি। তো আশা করি তোমরা সেগুলো রিভিশন দিয়েছো। সবাই পড়ছো তো, নাকি অবস্থা বলো? সবাই পড়ছো তো নাকি স্যার অবস্থা বলো? পড়ছে। জি আচ্ছা, স্যার। জি স্যার। আমি মনে করি যে তাহলে আইডিয়াগুলো ক্লিয়ার হয়েছে যে কিভাবে কি ধরনের প্রশ্ন থাকবে, তাই না? এখন কে কতটুকু ভালো মতো লিখতে পারবে যদি আনকমন কবিতা আসে সেই হিসাবে সেটা খেয়াল করতে হবে। আচ্ছা, একটা কবিতা তোমাদের এখন আমি পড়তে দিই, তোমরা পড়বা এটাকে, ঠিক আছে? একটা তোমাদের বইটা গেল কোথায়? মোটামুটি তো অনেকগুলো কবিতা পড়ানো হয়ে গেছে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমাদের নতুন বই অনুসারে 15 নম্বর কবিতাটা, ঠিক আছে? 15 নম্বর কবিতাটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। মানে কবিতাটা কোশ্চেন আনসারের যে সামারি টামারি এগুলো সবগুলো আছে তার উপর ভিত্তি করে তোমরা আমাকে বলবা যে কবিতাটা কী সম্পর্কে, মানে নিজে থেকে কোনো কবিতা এখন তোমরা পড়তে পারবা কিনা, মানে কীভাবে পড়তে হবে। যে আরও যে সকল কবিতাগুলো আছে সেগুলো হয়তো কবিতাটার টেক্সট পড়ে সরাসরি তোমরা বুঝতে নাও পারো, হয়তো কিছু কিছু আইডিয়া পাবা, কিন্তু সেগুলো তোমাদের কোশ্চেন আনসারে যে সামারি আছে, থিম আছে, এরকম দুই একটা জিনিস পড়ে আমরা এর আইডিয়া নিতে পারি কিনা যে আসলে কবিতাটা কী সম্পর্কে। হুম। তো তোমাদের জন্য আমি এখন সময় দিলাম হচ্ছে, টেক্সটটা পড়ার জন্য লাগতে পারে হচ্ছে 5-7 মিনিট, আর এর সাথে সামারি টামারি মিলে হয়তো আরও 5-7 মিনিট সময় লাগতে পারে। টোটাল আমি তোমাদের 15 মিনিট সময় দিলাম। যে কবিতাটা কী সম্পর্কে সেটা আমাকে বলতে হবে, ঠিক আছে? এখন মনে করো 7টা 40 বাজে, তো সেই হিসাবে আমি 7টা 55 পর্যন্ত তোমাদের সময় দিলাম। তোমরা এই কবিতাটা কী সম্পর্কে সেটা আমাকে বলবা। হুম, বুঝতে পারছো? স্যার আমার কাছে পুরাতন বই। পুরাতন বইয়ে হয়তো এটা আছে, গ্লোরি বি টু গড। এটা পুরনো বইও থাকতে পারে, আমি দেখতেছি কত নম্বর। হ্যাঁ স্যার। দেখো, গ্লোরি বি টু গড এই নামে কবিতাটা কোথায় আছে তোমার? স্যার 15 নম্বরেই আছে। 15 নম্বরে আছে, হ্যাঁ, তাহলে একটু দেখো। হ্যাঁ, 15 নম্বরে আছে। অতএব সবাই একটু পড়তে থাকো। আমি ভিডিও রেকর্ড অফ করে দিলাম। জাস্ট হয়েছে সবার? জি স্যার। আমরা সবাই কি পড়ছি এটা? সবার কি শেষ হয়েছে? 5 জন হাত তুলেছ। জি স্যার। আচ্ছা, তো আমাকে একজন বলবে, দেখি কে বলতে পারে। আহ, অনিন্দিতা রয় আছো? অনিন্দিতা। জি স্যার। আচ্ছা, তুমি আমাকে একটু বলো তো,
কবিতাটা কি সম্পর্কে? জাস্ট সিম্পলি বলো যে কবিতাতে কি আলোচনা করা হয়েছে, নিজের মতো করে বলো। বলতে পারবে না? স্যার বাংলায় বলো। পারবো। হ্যাঁ বলো। আচ্ছা স্যার বলতেছি। হ্যাঁ বলো। স্যার কবি এখানে সৃষ্টিকর্তার প্রশংসা করেছেন যে তার সৃষ্টির জন্য। হুম। স্যার কবি এখানে সৃষ্টিকর্তা যে অনেক কিছু রঙিন অনেক কিছু সৃষ্টি করেছেন তার 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 জন্য তাকে তিনি যথেষ্ট সম্মান দিয়েছেন এবং তিনি তার এবং এখানে কবি এই সৃষ্টিকর্তা যে অনেক কিছু সৃষ্টি করেছেন এবং বিভিন্ন জিনিসের সাথে তিনি এখানে তুলনা করেছেন। যেমন তিনি আহ, আচ্ছা স্যার যেমন কবি তিনি রঙিন আকাশের সাথে কোয়ের তুলনা করেছেন এবং তিনি ফিশের সাথে একটা ফিশের সাথে তিনি তার দেহের যে বিভিন্ন রঙিন স্পটের রঙিন রাতে লাল রেডের যে তার ডট আছে সেগুলোর সাথে তিনি তুলনা করেছেন। চেস্ট নাটের সাথে তিনি তুলনা করেছেন। চেস্ট নাটটা দেখতে হয়েছে কয়লা যেমন আগুনে পুড়লে যেমন একটা বাদামি রঙের দেখায়, ঠিক তার সাথে তিনি সেটা তুলনা করেছেন। আর তিনি তিনি বলেছেন, কবি বলেছেন যে গডের যে ক্রিয়েশন আছে, গড যে অনেক ছোট ছোট পাখি সৃষ্টি করেছেন এবং তাদের ছোট ছোট পালক সৃষ্টি করেছেন বিভিন্ন কালারফুল তার কথা বলেছেন। এবং তিনি তিনি ওই যে ইংলিশ ল্যান্ডস্কেপের তুলনায় তিনি ল্যান্ডস্কেপের কথা বলেছেন যেটা এবং দুইটা ভাগে বিভক্ত, পট তার পিসেসে বিভক্ত। আর তিনি সৃষ্টিকর্তার বিভিন্ন সৃষ্টির কথা বলেছেন। আর সৃষ্টিকর্তা যে মানুষকে বিভিন্ন বিভিন্ন মানুষের বিভিন্ন কাজকর্মের কথা বলেছেন যেটা যেটা বিভিন্ন রকমের হয়। আর কবি এখানে তিনি সৃষ্টিকর্তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছেন, সম্মানের কথা বলেছেন যে সৃষ্টিকর্তা অনেক কিছু সৃষ্টি করেছে রঙিন এবং স্যার এটাই। আচ্ছা, ভেরি গুড। আর কেউ বলবা? আচ্ছা, জি স্যার। কে মিতু বলো দেখি শুনি। স্যার এখানে সৃষ্টিকর্তা যে রং বেরঙের জিনিস সৃষ্টি করেছে তার প্রতি কবি প্রশংসা প্রকাশ করতে বলেছে। এখানে তিনি প্রশংসা করেছেন। তিনি যে রং বেরঙের আকাশের অনেকগুলো কালার হয় সেটার সাথে গরুর তুলনা করেছেন। এবং ট্রট নামে যে একটা সামুদ্রিক মাছ আছে, মাছের গায়ের উপর যে আহ, গোলাপি আভার ছোট ছোট বিন্দু আঁকা আছে, এগুলো সাঁতার কাটছে, তিনি সেগুলোর কথা বলেছেন। এবং চেস্টনাট ফলগুলো আগুনে কয়লা পোড়ার ফলে যেরকম রক্তিম আভা হয় তিনি তার সাথে তুলনা করেছেন। এই বিভিন্ন ধরনের ছোট ছোট পাখি সব ধরনের সৃষ্টির কথাই তিনি এখানে বলেছেন। ল্যান্ডস্কেপকে তিনি বিভিন্ন ভাগে ভাগ করেছেন। এই চাষবাস করার জন্য মানুষের কর্মব্যবস্থাকে সৃষ্টি করেছেন এবং কিভাবে এই কাজগুলোকে সহজ করা যায় সেজন্য তিনি বিভিন্ন ধরনের যন্ত্রপাতির সৃষ্টি করেছেন। আবার প্রতিটি জিনিসই ভিন্ন ভিন্ন এবং আলাদা একটা বিশেষত্ব আছে। পরিবর্তনশীল অপরিবর্তনশীল সব জিনিসই তিনি সৃষ্টি করেছেন। এবং মিষ্টি টক ক্ষীণ আলো উজ্জ্বল সবকিছুই এক কথায় তার যে সৃষ্টি করেছেন এজন্য আমাদের তার কাছে যে কৃতজ্ঞতা থাকা উচিত। কবি এরই প্রশংসা করেছেন। এই তো, হ্যাঁ, ভেরি গুড। তাহলে এখানে মেইন থিমটা হচ্ছে কি? গডের প্রতি প্রশংসা, তাই তো? হুম, প্রেইজ অফ গড ইজ দ্য মেইন থিম। দেখো 13 নম্বরে বলছে, হ্যাঁ, এখানে সবগুলো কথা একই। ড্যাপেলড মানে কি? ড্যাপেলড মানে বিভিন্ন কালারের, তাই না? ব্রিলিয়ান্ট মানে বিভিন্ন কালারের। মাল্টি কালার। তো ভেরি গুড। তাহলে এভাবে একটু
যেগুলো বাকি কবিতাগুলো আছে সেগুলো তোমরা বোঝার চেষ্টা করবে। এটা এক ধরনের সনেট, তাই না? কারণ এখানে কয়টা লাইন জি আছে? স্যার। এটা কার্টাল সনেট, হ্যাঁ সনেটের সম্পূর্ণ বৈশিষ্ট্য নেই। হ্যাঁ হ্যাঁ, দশ লাইন। দেখো এখানে একটা কথা বলা হয়েছে, কার্ট, তাই তো, কার্টাল অথবা শর্টেন্ড। দেখো কার্টাল সনেট কি, এটা যদি আমরা কি সনেটের পুরো বৈশিষ্ট্য কি এর ভিতরে আছে? দেখো তো। না স্যার, পুরো বৈশিষ্ট্য নেই, আংশিক আছে, সেজন্য এটা বলছি। The cartel sonnet, also known as a curtailed or contracted sonnet, in 11 line poem invented by, দেখো এটা তোমরা থার্ড ইয়ারে পড়বা এই কবির, হ্যাঁ, গেরার্ড ম্যানলি হপকিন্স এর কবিতা। ইট ইজ essentially a shortened Petrarchan sonnet, reducing the traditional 14 lines to 11 lines. দেখো, by shortening the octave and sestet, দেখো, to 6 and 4 lines, হ্যাঁ, তাহলে অক্টেভে 6 লাইন আর সেস্টেটে 4 লাইন করা হয়েছে, উইথ অ্যান অ্যাডিশনাল হাফ লাইন অ্যাট দ্য এন্ড। শেষে কি ছোট লাইন আছে না একটা, ছোট্ট প্রেইজ, জি স্যার। দেখো, হ্যাঁ। এবং বলা হচ্ছে দ্য রাইম স্কিম ফলোজ আইদার এবিসি, এটা দেখো, থিংস কাউ সুইম, থিংস প্লাউ, উইংস প্লাউ ট্রিম, তাহলে এবিসি, তারপর হচ্ছে কি ডিবিসি অথবা এবং ডিসি, যেহেতু 5টা লাইন হবে এখানে, তাহলে কি হচ্ছে স্ট্রেংস, যদি আমরা ডি ধরি, তারপর হচ্ছে বি হচ্ছে ওই যে, যেহেতু প্লাউ, হাউ, কাউ এরকম আছে তার জন্য বি, ডিম, সুইম, ট্রিম, এর সাথে আবার সি চলে আসছে, তাই না? তারপর চেঞ্জের আবার ওই যে ডি, চেঞ্জ, আর প্রেজের সাথে হিম মিলে হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে তার রাইম স্কিম, হ্যাঁ। তো এটাও দেখ এখানে বলা আছে, তোমরা একটু 12 নম্বরটা একটু দেখে নাও। পড়ছো 12 নম্বরটা পড়ছো, কীভাবে রাইম স্কিমটা বলা আছে? একটু সবাই পড়ে জি নাও। স্যার। পড়ছো সবাই? আচ্ছা, যদি না পড়ে থাকো কেউ, আমি 2 মিনিট সময় দিলাম, একটু দেখে নাও, দিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে সেটা একটু বলবা। এখানে কিছু শব্দ আছে নতুন নতুন, একটু পড়ে নাও। আচ্ছা, পড়ছো সবাই? জি স্যার। জি স্যার। তো দেখো এখানে সনেটের রাইম স্কিম সহ সনেটটা কি সেটা ইয়া করা হয়েছে। কার্টেল সনেট কনসিস্ট অফ 2 টার্সেট হ্যাভিং দ্য রাইম স্কিম এবিসি, হ্যাঁ। তাহলে প্রথমে অক্টেভে থাকতেছে হচ্ছে সেস্টেটের মতো 6 লাইন, আর সেস্টেটে থাকতেছে 4.5 লাইন, নাকি? জি স্যার। 4.5 লাইন। এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে, সেটা হলো স্প্রাং রিদম। স্প্রাং রিদম কি বলে এটা দেখা, এখানে বলা হয়েছে স্প্রাং রিদম is a metrical system invented by Gerard Manley Hopkins, characterized by its use of strong accented syllables, often in sequence, and an indefinite number of unaccented syllables in each foot. মূল কথা হলো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো, দেখো, it is designed to approximate the natural rhythm of speech. এটা হচ্ছে a foot can have from 1 to 4 syllables, হ্যাঁ। একটা ফুটের ভিতরেই 1 থেকে সর্বোচ্চ 4টা সিলেবল থাকতে পারে। আমরা জানি আয়াম্বিকে কয়টা ফুট থাকে বলো তো, এই কয়টা সিলেবল থাকে একটা ফুটে আয়াম্বিকে? দুইটা। তাই তো, দুইটা। তার ভিতরে প্রথমটা হয় কি আনস্ট্রেস, পয়েন্টার স্ট্রেস। তাই তো, কিন্তু এখানে বলা হচ্ছে কি যে এর ফুটগুলো বিচিত্র, বিভিন্ন ধরনের, কোনোটাতে একটা সিলেবেলেই ফুট হতে পারে তাই তো, আবার আরেকটা সর্বোচ্চ 4টা থাকতে পারে, এবং উইথ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি সিলেবল বিং স্ট্রেস, এবং শুধুমাত্র যদি 4টা হোক, 3টা হোক, 2টা হোক, যাই হোক না কেন, তার ভিতরে শুধুমাত্র প্রথমটা হবে স্ট্রেস, বাকিগুলো সব হবে কি
আনস্ট্রেস, আনস্ট্রেস। এইটা কথা বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, তাহলে এইভাবে তোমরা একটু বাকি যে কবিতাগুলো আছে খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরে একটু পড়ে রাখার চেষ্টা করবা, যদি বই থেকে এগুলো দিয়েই দেয় তাহলে যেন আমরা পারি। হ্যাঁ, এই, স্যার হ্যাঁ বলো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এখন এই যে আননোন কবিতাগুলো না, এগুলো মানে ফার্স্টে মানে কয়েকবার পড়ার পর মানে জাস্ট থিমটা বুঝতে পারি, যদি মনে করে যে এখানে যেমন গড়ের প্রশংসা করা হয়েছে এবং প্রশংসা করতে বলা হয়েছে এবং তার যে বিউটি সৃষ্টিগুলো সেগুলোর কথা বলা হয়েছে। স্যার এইটা জাস্ট বুঝতে পারছি, কিন্তু কি কি বলা হয়েছে ওইটা জাস্ট স্পেসিফিক ভাবে যদি না বুঝি তাহলে পরীক্ষার সময় স্যার ওইটার উপর ভিত্তি করে কি লিখলে কি মার্ক পাওয়া যাবে? এখন সেটা তো এক্সামিনারের উপর ডিপেন্ড করবে, এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে? তো তুমি যদি থিমেটিক আলোচনাটা প্রেস করা হয়েছে, কিন্তু যদি তুমি ভিতরে কি বলা হয়েছে সেগুলো যদি একটু না বলতে পারো, তাহলে কি ভালো মার্ক হবে বলো? স্যার তা তো হবে না, কিন্তু হ্যাঁ, অনেক সময় মানে এই কবিতাটা যেমন আমি 2-3 বার পড়ছি কিন্তু সামারিটা না পড়ি নাই। হ্যাঁ, সামারিটা পড়ার আগে বুঝতে পারছি যে এখানে প্রশংসা করা হয়েছে বিভিন্ন সৃষ্টির এবং এবং গডের প্রশংসা করা হয়েছে হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, প্রশংসা করতে বলা হয়েছে, এতটুকু বুঝতে হ্যাঁ, পারছি। যেমন ধরো তুমি কিন্তু যদি মার্কে মিনিংও না বোঝো, তুমি মনে করো মিনিংগুলো বোঝোনি কি কি বলা হয়েছে, তুমি ওগুলো লিখে দিয়ে আসলা, মিনিং বোঝোনি বলে কি লেখা যাবে না? স্যার লেখা যাবে, ওটা শিওর তাহলে লেখা যাবে। তাহলে তাহলে তার সমস্যা কিসের? তোমাকে মিনিং বুঝেই লিখতে হবে এমন কোনো কথা আছে? তো তুমি ব্রিন্ডেড কাউকে ব্রিন্ডেড কাউই বলো, তাই না? তুমি তো ব্রিডেড কাউই জি বলবো স্যার। নাকি? তোমার তো আর জি রঙিন স্যার। গরু বলার দরকার নেই, তোমার তো বোঝার দরকার নেই, তুমি তো বুঝতে পেরেছো যে এটাকে এরকম ভাবে বলা হচ্ছে, তাই না? যেমন হচ্ছে জি ল্যান্ডের, স্যার আমি তুমি তো বুঝতে পেরেছো যে এখানে ল্যান্ডস্কেপ মানে জমি জমাকে ভাগ করা হয়েছে, প্লটেড বা পিস করা হয়েছে, তাহলে তুমি বুঝতে পেরেছো। এবার তোমার বোঝার দরকার নেই ফোল্ড কাকে বলে, ফালো কাকে বলে, প্লাউ কাকে বলে, তুমি এই ওয়ার্ডগুলো ওখানে ইউজ করে দিবা, তাই না? তুমি তোমার মেইন আলোচনার সাথে ওই কথাগুলো লাগাই দিবা, তাহলে তো হয়ে গেল। তোমার কি পুরো কবিতা বোঝার দরকার আছে এখানে? বলো, তুমি যখন লিখবা এই কথাগুলো যখন আনবা, কি আমার কথা বুঝতে পেরেছো তুমি? না স্যার। তোমার তো আর সব এরকমভাবে বলার দরকার নেই। যেমন হচ্ছে অল থিংস কাউন্টার, কাউন্টার মানে কি? বিপরীতমুখী, অপোজিট। এটা তুমি হয়তো প্রথমে বোঝনি, তারপর তুমি যখন নিচে গেলে তখন তুমি বুঝতে পারলা ও কাউন্টার মানে তার অপোজিট বোঝাচ্ছে না, যে কেউ হচ্ছে সুইফট, কেউ হচ্ছে স্লো। যেমন হচ্ছে কচ্ছপ আর খরগোশ, কে সুইফট আর কে স্লো বলো? সুইফট মানে কি? দ্রুত। হ্যাঁ, দ্রুতগামী। দ্রুত তাহলে গতিতে। কচ্ছপ এবং খরগোশের মধ্যে কে সুইফট আর কে স্লো? খরগোশ সুইফট। হুম, তাহলে ওইরকম ব্যাপারটা যে পৃথিবীতে ধীর অর্থাৎ গতিরও slow। আছে, দ্রুত গতিরও আছে, সুইটও আছে, সাওয়ারও আছে, তাই তো? অ্যাডাজেল মানে চোখ ধাঁধানো আলোও আছে, ডিম মানে কি? অন্ধকার আলোও আছে, হালকা আলো, তাই তো? এইভাবে হি ফাদার্স ফোর্থ, ফাদার্স ফোর্থ মানে কি? সৃষ্টি করা। হুজ বিউটি ইজ পাস্ট চেঞ্জ, তাহলে এমন কিছু সৃষ্টি করেছেন যেগুলো কখনো পরিবর্তনও হবে না। পাস্ট চেঞ্জ মানে কি? পরিবর্তনশীল নয়, এরকম কিছু, অতএব প্রেজ হিম। তাহলে এখানে কিছু পড়লেই, যেমন হচ্ছে অল থিংস কাউন্টার, অরিজিনাল, স্পেয়ার, স্ট্রেঞ্জ, কিছু আছে একদম স্ট্রেঞ্জ, কিছু আছে খুবই রেয়ার, কিছু আছে অরিজিনাল, কিছু আছে বিপরীতমুখী, তাই তো? এরকমভাবে বলছে হু নোজ হাউ, কে, কেন, তিনি কিভাবে এগুলো তৈরি করেছেন, কে সেগুলো কেই বা জানে, কিন্তু তিনি সৃষ্টি করেছেন, এবং তার জন্য পৃথিবী এত কি বিচিত্র না? এখন কচ্ছপ যদি ভাবে যে খরগোশকে গড কেন এত ফাস্ট করলেন, আর খরগোশ যদি ভাবে হাই রে কচ্ছপকে এত কেন গতিময় না করে আমার মতো ওরকম ধীর গতির বানালেন, এই কথা বলা মানে কি? সৃষ্টিকর্তাকে কি কি করা? প্রশংসা করা, অভিযোগ করা। অভিযোগ করা, তাই না? তাহলে এখন একজন, মনে করো আমার সন্তান আছে দুইটা, একজনকে গড কালো বানাইলেন, একজনকে সাদা বানাইলেন। এখন যদি কালোটার জন্য আমি অভিযোগ করি গডের কাছে, তাহলে কি হবে বলো? না স্যার। না স্যার। প্রকৃতির মধ্যে তো এরকম আছে অনেক, যে তিনি তার পছন্দ মতো প্রকৃতিকে বিভিন্ন রং দেওয়ার জন্য, যদি এখন কালো কি একটা রং না বলো? কালো তো একটা রং, জি স্যার। তাহলে সে যদি একজনকে দিয়ে দেয়, সেটা সে যদি মন খারাপ করে, তাহলে আর কাকে দিবে বলো? তো এটাই সেটা, যে যা কিছুই তিনি দিয়েছেন, এখন নিমে হচ্ছে তেতো, তাহলে সেটাও আমাদের উপকারের জন্য তৈরি করা হয়েছে। তেমনি আখ বা কুসর হচ্ছে কি মিষ্টি, আম মিষ্টি, হ্যাঁ, কিছু আম থাকে টক, কিছু আম থাকে মিষ্টি,
তাহলে সৃষ্টিকর্তা যদি সবই মিষ্টি করতেন, আমরা তো মিষ্টি ছাড়া টক খাই না, তাহলে কি দরকার ছিল টক তৈরি করা? বলো, সবগুলো মিষ্টি করলেই তো হতো। তাহলে স্যার, টক না থাকলে মিষ্টির কদর তখন কেউ করতোই না। একদিকে কদর আর একটা উপকারিতা একটা ব্যাপার রয়েছে, তাই না? আমরা হয়তো বা উপকারিতাটা মানছি, এই জন্য আমরা রোগে আক্রান্ত হচ্ছে এখন বেশি, যে আমরা শুধু জিভের সাথে যেগুলো ভালো লাগে সেগুলোর উপাদান কি করছি আমরা বাড়াচ্ছি, সেগুলোর চাষ বাড়াচ্ছি, ঠিক আছে তো? আর যেগুলো হচ্ছে আমাদের কাজে লাগে কিন্তু খেতে ভালো লাগে না, সেগুলোর চাষ কিন্তু আমরা কমিয়ে ফেলতেছি। এতে হচ্ছে কি জানো, আমাদের শরীরের যে ঘাটতি, তাই তো, ইমিউনিটি পাওয়ারের যে ঘাটতি হচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতেছি না, ঠিক আছে? তো সব কিছুই আমাদেরকে খেতে হবে। করলা ভাজি খাও না তুমি, ঠিক আছে? তুমি করলা ভাজি খাও না, কিন্তু ঠিকই মাংস খাও, হ্যাঁ? তাহলে করলা না খেলে তো উপকার হবে? বলো, ওর যে একটা উপকার ছিল শরীরের উপর, সেটা তো কাজ করবে না, করবে? হ্যাঁ, জি না স্যার। হ্যাঁ, তাহলে তো শরীরের ক্ষতি করবেই। এখন তিতো বলে তুমি খাও না, কিন্তু মিষ্টি জিনিস আবার ঠিকই খাও, চিনি যারা মিষ্টি যেগুলো সেগুলো ইচ্ছা মতো খাচ্ছে, তা তোমার রোগ হবে না তো কার হবে? অতএব কিছু আছে তোমাকে কষ্ট করে হলেও খাইতে হবে, নাক মুখ বুঝে খাইতে হবে, যেটা আমার জন্য উপকার। আর কিছু আছে জিভে আরামদায়ক কিন্তু শরীরে ক্ষতিকর। তাই এরকম আর কি বিষয়গুলো, যে তিনি সবই সৃষ্টি করেছেন, সব কিছুই পরিমিতভাবে, সবই আমাদের শরীরের জন্য বা আমাদের পরিবেশের জন্য উপকার। যেমন নিম গাছ বলা হচ্ছে কি, নিম গাছ কি পরিবেশের জন্য প্রাকৃতিক উপকারী একটা গাছ, যেটা থাকলে পারে বাতাস দূষণ কম হয়। কিন্তু আমরা নিম গাছ বাদ দিয়ে কি গাছ লাগাচ্ছি টাকা ইনকামের জন্য? মেহগনি গাছ লাগাচ্ছি, বা এই জাতীয় গাছগুলো লাগাচ্ছি যেগুলো লগ হয় বা কাঠ হয়, তাই না? নিম গাছ কিন্তু খুব একটা আমরা ব্যবহার করি না, বাবলা কাঠ খুব একটা ইউজ করি না, কিন্তু এগুলো তো পরিবেশের জন্য উপকার, সেগুলো কিন্তু আমরা করছি না, কারণ আমরা এখন অর্থনীতি নিয়ে ভাবতেছি, পরিবেশ নিয়ে ভাবতেছি না। এরকমভাবে আস্তে আস্তে কি কি হচ্ছে, পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, যেগুলো যে পরিমাণে প্রয়োজন ছিল সেগুলো সে পরিমাণে থাকছে না। তো যাই হোক, তো এরকমভাবে আমরা তাহলে, এই তো বললাম তো পড়তে হবে, আশা করি পড়ার ভিতরেই থাকবে। আমরা জাস্ট নিচ্ছি যে যদি বাই চান্স আনকমন আসে, তাহলে যেন আমরা কিছুটা হলেও লিখতে পারি এইভাবে। হ্যাঁ, কি বোঝা গেল? জি স্যার। আমরা যতগুলো পড়েছি আশা করা যায় আমরা কমন পাবো। তাহলে যেগুলো পড়েছি সেগুলোকে আমরা একদম পাইলে, যদি মনে হয় যে আমরা মুখস্থ করে ফেরার মতো করে পড়বো, তাও পড়তে পারো, কোনো সমস্যা না। যেহেতু গতবার বাইরে থেকে এসেছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির, এবার ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির ভিতর থেকে আসার সম্ভাবনাই বেশি। তারপরও আমরা যথেষ্ট পড়েছি বাইরের কবিতা, এর ভিতর থেকেই আসবে বলে আমার কাছে মনে হয়। তারপরও যদি না আসে, কারণ বলা তো যায় না, তাই না? কারণ এখানে তো আর বলা নেই যে বই থেকে আসবে বা পরিচিত হবে, তো আনসিন বা সিন উভয়ই আসতে পারে। এই জন্য আমাদের একটু এভাবে সাপোর্ট নিতে হবে, যে যতটুকু আমি বুঝবো সেইটুকুর উপর দিয়েই আমি একটু লিখে আসার চেষ্টা করব। হ্যাঁ, এরকমটা হয়েছিল এক সময়, যে অপরিচিত একটা কবিতা এসেছিল, তো সেটা মোটামুটি সে বলছে, স্যার আমি তো পুরো মানে, আমি এসে দেখলাম যে বইয়ে আছে কিন্তু পড়ে যাইনি, আমি দেখলাম যে আমি যেভাবে লিখে এসেছি সেটা বই থেকে সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। হ্যাঁ, বই থেকে ভিন্ন হয়ে, বই একরকম বলা হয়েছে কিন্তু আমি লিখে আসছি একরকম করে, নাম্বার দিবে কিনা? এখন আমি বলতেছি আমি আর কি করে বুঝবো, স্যার এখন কিভাবে নাম্বার দিবে? স্যাররা তো আর বই দেখে আনসার করবে না, করবে? বলো, স্যাররা কি বই থেকে আনসার না। করবে? স্যাররা কবিতা পড়বে, পড়ার পর তোমার যদি ভাবার্থের সাথে মিলে যায় তাহলে তোমাকে মার্ক দিবে। এখন ভাবার্থটা তো এক একজনের কাছে এক রকম হতে পারে, কবিতা তো একরকম হয় না শুধু, কবিতা বিভিন্ন মিনিং বিভিন্ন জনের রিডারের কাছে দিতে পারে তার মেন্টালিটি অনুসারে। অতএব সেটা নির্ভর করছে পুরো আমার এক্সামিনারের উপরে। এবং পরে দেখা গেলো যে ওই মেয়েটা রিডিং স্কিলসে ভালো করেছিল, মানে খারাপ করেনি, মানে ফেল করেনি বা এরকম একটা কিছু, হ্যাঁ ভালো করেছিল, তার মানে সে যা লিখে এসেছে তা স্যারের কাছে পছন্দ হয়েছে এবং মার্ক দিয়েছে। কি বুঝতে পেরেছো? অতএব হতাশ না হয়ে কয়েকবার কবিতাটা পড়বা। এই জন্য তো বললাম যে কেন রিডিং স্কিলসে উত্তর ছোট লিখতে হয়, কারণ তোমাকে যে টেক্সটটা দিবে সেই টেক্সটটাই তো অপরিচিত, টেক্সট পড়তে তো তোমার 50% সময় ব্যয় করা উচিত। আর আমরা করি কি, বড় আনসার লিখবো বলে টেক্সট ঠিক মতো না পড়েই কপি পেস্ট শুরু করে দিই। এই জন্য রিডিং স্কিলসে কিন্তু ভালো হয় স্যার, না। এটা সত্যি কথা। ঠিক আছে, তো মনে করি যে বিশাল আনসার লিখতে হবে, এই জন্য করছি কি আমরা টেক্সট পড়ার টাইম নাই, যা পাচ্ছি ধুমসে লিখে দিচ্ছি আবল তাবল। এতে স্যাররা দেখে নাম্বার মানে দেখতেছে সন্তোষজনক হচ্ছে না, ফেল করাই দিচ্ছে বা ভালো মার্ক দিচ্ছে না। অতএব বেশি লিখতে বলা হয়নি। তুমি কবিতাটা এখন 50 মার্ক মানে তুমি প্রায় 2.5 ঘন্টা পাবা এইখানে লেখার জন্য, তাহলে 2.5 ঘন্টার মধ্যে তোমাকে আধা ঘন্টায় কবিতা ব্যয় করতে হবে না, বলো? 4 ঘন্টার ভিতরে 50 মার্ক কত মানে? 50 মার্ক মানে হচ্ছে 3 মিনিট করে ধরলে প্রায় 100 কত 150 মিনিট, তাহলে 150 মিনিট মানে কত? 2.5 ঘন্টা। তাহলে 2.5 ঘন্টা তুমি শুধু কবিতাতেই পাচ্ছ সময়, এখানে এই পার্ট সিতে।
তাহলে তুমি আধা ঘন্টা কবিতাটা পড়ে ব্যয় করবে না? বলো, তাহলে আধা ঘন্টায় কতবার পড়া যেত এই কবিতাটা? আমি তো তোমাকে তাও 2-3 মিনিট সময় দিলাম, বা এই যে মানে 5-7 মিনিট সময় দিয়েছে, আধা ঘন্টায় কয়বার পড়া যায়? হ্যাঁ, তাহলে ওইভাবে করে বারবার পড়ো। দিয়ে এটা স্ট্রাকচার কি, এর রাইম স্কিম কি, এর ওয়ার্ডগুলো কি সেন্স, সবগুলো ওয়ার্ডের মিনিং হয়তো বুঝবা না, কিন্তু কবিতার লাইনগুলো বারবার যদি পড়ো, দেখবে একবার পড়ার থেকে তুমি 3বার পড়ো, 4বার পড়ো, দেখবে তোমার ভিতরে একটা সেন্স কিন্তু অটোমেটিক দাঁড়িয়ে যাচ্ছে, তুমি বুঝতে শুরু করবা। তারপরে যখন তুমি বুঝতে শুরু করো, তারপর তুমি লেখা শুরু করো। অথচ তোমাকে তো বেশি লিখতে বলা হয়নি, সঠিক জিনিস লিখতে বলা হয়েছে, ঠিক আছে? তো এইগুলো একটু মাথায় রাখবা, তাহলেই হবে। আচ্ছা, তো যাই হোক, তো আমরা মোটামুটি, আমি একটু তাড়ায় হলেও তোমাদের যাতে হাতে সময় থাকে সেই হিসাবে তোমাদের কোর্সগুলো আমি শেষ করে দেওয়ার চেষ্টা করেছি, বেশি বেশি ক্লাস নিয়ে হলেও। এখন আমি জানি না তোমরা কি মনে করেছিলা, আদৌ শেষ হবে কি না, কী পড়বো, এই জন্য তোমরা ঠিকমতো ক্লাসও করোনি, পড়োনি ঠিকমতো। যারা ছিলা তারা ছিলাই, বাকিগুলো তো কী করবে আমি জানি না, ঠিক আছে, বাদ দিয়ে দিতে যা হোক এই পর্যন্ত এসে দাঁড়ালাম। তো যাই হোক, আজ থেকে তোমাদের ক্লাস শেষ, ঠিক আছে? এখন আমি কোশ্চেন আনসারগুলো তোমাদেরকে দিয়ে যাচ্ছি, গুগল ক্লাসরুমে খেয়াল রাখবা, আর ধারাবাহিকভাবে পড়তে থাকো, ঠিক আছে তো? আর আমি এই যে যে বলছিলাম যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো, যেগুলো পড়ানো হয়েছে, যেগুলো পড়ানো হয়নি, সব কিছু মিলে আমি একটা লিস্ট দিয়ে দিব, সেগুলো তোমরা একটু পড়ে নিবা, মনে থাকবে? জি স্যার। আর পড়বা কীভাবে আমি একটু বলে দিই। পড়বা হচ্ছে নিজের একটা রুটিন তৈরি করে নাও, যেহেতু আমার সবগুলোই দিয়ে দেওয়া হয়েছে এবং গুগল ক্লাসরুমে মোটামুটি সুষ্ঠুভাবে আমি সব দিয়ে দিয়েছি, তাই না? আমার প্রোজের মোটামুটি প্রোজের ভিতরে ইয়াগুলো দেওয়া হয়ে গেছে, ঠিক আছে তো? নন ফিকশনগুলো দিয়ে দিয়েছি, লং ওয়াক টু ফ্রিডম পর্যন্ত হয়েছে, পার্ট বি পর্যন্ত দেওয়া হয়েছে। এখন এই কয়টা আশা করি ঈদের ছুটির ভিতরে আমি সবগুলো, যেহেতু আমি আপডেট করতেছি, ঠিক আছে, মানে কিছু কোশ্চেন বাড়াচ্ছি, কিছু কোশ্চেনের আনসার একটু আপডেট করতেছি, যেখানে দেখো, হ্যাঁ, কারণ এলোমেলো আসতেছে তো, তাই বাইরের ভিতর থেকে মানে টেক্সট পড়ে পড়ে কিছু কোশ্চেন আমি নিজে তৈরি করতেছি, কিছু আনসার রেডি করতে হচ্ছে, ঠিক আছে, কিছু বই থেকে নেওয়া হয়েছে, সব কিছু মিলে আমি রেডি করে দিচ্ছি। তোমরা দয়া করে ধারাবাহিকভাবে রুটিন অনুসারে পড়তে থাকো। আর যদি কারো কোনো প্রবলেম থাকে, স্যার প্রোজও কি এইভাবে দিবেন? আপনি যে কবিতা পার্ট সি পার্ট বি এর জন্য কোনটা ইম্পর্টেন্ট, একটু মিউট রাখো। প্রোজেরও কি ওইভাবেই দিবেন? প্রোজে দেওয়া সম্ভব না, কারণ প্রোজে রিপিট হয়, প্রোজে রিপিট হয়, ঠিক আছে? কারণ প্রোজ তো কয়টা বলো, 12টা 12টা বা 13টা, তাই না? এর ভিতরে বাদ দেওয়ার সুযোগ আছে? বলো, মনে করো 8টা থেকে এসেছে, 8টা থেকে এসেছে, তাহলে তুই 8টা কি বাদ দিয়ে তাহলে কয়টা থাকে আর? 4টা। তাহলে কি 4টা থেকে আসবে আবার মনে হয়? অতএব তোমাদের কাজ না হবে স্যার। কি, দেখো একটা জিনিস আমি ওটা তোমাদের একটা জিনিস দিব, সেটা হলো প্রোজের ক্ষেত্রে হয় কি, দেখা যাচ্ছে যে ফিকশন এবং নন ফিকশন এইটা তোমরা ভাগ করে নিবা, যে কোনটা তোমার ভালো লাগে, নন ফিকশন বেশি ভালো লাগে নাকি ফিকশন বেশি ভালো লাগে। আগের কোশ্চেন আসুক আর না আসুক সেটা বড় কথা না, যে 4টা থেকে এবার কোশ্চেন আসেনি সেই 4টা তো পড়বাই। মনে করো যে 4টা থেকে এবার কোশ্চেন আসেনি, ঠিক আছে তো, সেই 4টার সাথে আরও 4টা যোগ করে নিবা, তাহলে যে কোনো 4টা তুমি বাদ দিতে পারো। 12টা যেহেতু আছে, মনে করো তুমি তো সাইলাস মানার আগে বাদ দিচ্ছ, ওটা ব্রিফ ছাড়া, তাই না? সাইলাস মানার বাদ, তাহলে থাকে হচ্ছে 12টা, তাহলে 12টার ভিতরে যে কোনো 8টা পড়বা। কটা বললাম? 12টার ভিতরে যে কোনো 8টা, হ্যাঁ, যে কোনো 8টা পড়বে। এখন এই 8টা কোনটা কোনটা পড়বা, যেটা যেটা তোমার ভালো লাগতেছে পড়তে। যেমন হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম তোমার কাছে পড়তে ভালো না লাগতে পারে, বা হচ্ছে শুটিং অ্যান্ড এলিফেন্ট তোমার কাছে পড়তে ভালো লাগবে, হয়তো লেটার টু লর্ড চেমসফোর্ড তোমার কাছে পড়তে ভালো লাগছে না, কারণ ওগুলো অ্যাবস্ট্রাক্ট টাইপের, যেগুলো ব্যাকগ্রাউন্ড ইতিহাস বেশি, সেগুলো হয়তো তোমার কাছে পড়তে ভালো লাগছে না, তাহলে তুমি ওগুলো বাদ দিয়ে যাও, দিয়ে গেটিসবার্গ অ্যাড্রেস, তাই তো, বা হচ্ছে শুটিং অ্যান্ড এলিফেন্ট, বা হচ্ছে যে কয়টা প্রায় 6টা আছে, কি 6টা আমাদের ফিকশন আছে, তাহলে ফিকশন যেহেতু গল্প মতো, গল্প থেকে বেশি আনসার করা যায়, তাই না? তো তার জন্য তোমরা করবা কি, এগুলো থেকে একটু বেশি করে পড়ে নিবা। বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, এখন এখানে একদমই বাদ দেওয়ার সুযোগ আমার উপরে নেই, তোমাদের যে কোনো 8টা পড়বা। আমি একটু দেখি ওরকম ইয়াটা এর আগে দিয়েছিলাম, পরে আর থেকে আর ওটা ইয়া করা হয়নি, দেখি আমি একটু, এই যে ইম্পর্টেন্ট ফিকশনস আর নন ফিকশন, এটাকে আমি কিভাবে দিয়েছিলাম, আমি একটা লিস্ট এভাবে দিয়ে দিব, ঠিক আছে তো, এই যে এরকম, ঠিক আছে?
2023-এ দেওয়া হয়েছিল তোমাদের জন্য, এটা দিয়ে দিব। তবে বললাম কি যে যার কাছে যেটা ভালো লাগে, কারণ রিপিটেশন হবেই, ঠিক আছে, রিপিটেশন হবেই, যেমন যে রিপিটেশন হবেই, কিছু করার নেই। এইখানে যদি একটু খেয়াল করে দেখো 2022 পর্যন্ত কেমন হয়েছে, দেখো কোশ্চেন ফিকশন নন ফিকশনে প্রায় 50-50, বুঝতে পারছো, ফিকশন নন ফিকশনে প্রায় 50-50 আসার কথা, কিন্তু কখনো কোনো ব্যতিক্রম ঘটেছে। যেমন ফিকশন থেকে কিন্তু কম এসেছে, দেখো এই জায়গায় কয়টা এসেছে, এক না, কম তো না, 1 2 3 4 5 6, ঠিক আছে তো। দেখো সাইলাস মার্নার থেকে কয়টা এসেছে, দুইটা। দুইটা কোশ্চেন এসেছে। তারপরে ওই 2020-এ নন ফিকশন থেকে এসেছে কোনটা থেকে, অফ স্টাডিজ, গেটিসবার্গ অ্যাড্রেস, লেটার টু লর্ড চেমসফোর্ড, শুটিং অ্যান এলিফেন্ট, আই হ্যাভ আ ড্রিম, লং ওয়াক টু ফ্রিডম। তারপরে দেখো 2022-এ কী কী এসেছে, লাঞ্চন 1, গেমস অ্যাট টুইলাইট 2 3 4 5 6, এখান থেকে 6টা কোশ্চেন এসেছে। দেখো এখান থেকে কয়টা আসছে, দেখো অফ স্টাডিজ, এটা কি, সরি, এটা পার্ট এর কথা বলতেছি আমি, এই জন্য বেশি বলতেছি কেন, আমি পার্ট সিতে যাই একটু, হ্যাঁ, পার্ট সিতে, পার্ট সিতে দেখো 22-এ দ্য গিফট অফ দ্য মেজাই, গার্ডেন পার্টি, ক্যাট ইন দ্য রেন, সাইলাস মার্নার, কয়টা এসেছে এখানে, 4টা, তাই তো। অফ স্টাডিজ, শুটিং অ্যান এলিফেন্ট, আই হ্যাভ আ ড্রিম, লং ওয়াক টু ফ্রিডম, 4টা, 50-50 না, দেখো তো, জি স্যার। 6টা আছে, 4 করে এসেছে। তারপরে এখানেও আবার খেয়াল করো, গিফট অফ দ্য মেজাই, অ্যারাবি, ক্যাট ইন দ্য রেন, সাইলাস মার্নার থেকে কিন্তু আসতেছেই, হ্যাঁ, নভেল থেকে আসতেছেই কিন্তু একটা, হ্যাঁ। তারপরে এখানে তাহলে এখানে যদি 4টা, তাহলে এখানেও 4টা আছে। এখানে কয়টা, গিফট অফ দ্য মেজাই, গার্ডেন পার্টি, ক্যাট ইন দ্য রেন, সাইলাস মার্নার। তারপর হচ্ছে দ্য লাঞ্চন, গিফট অফ দ্য মেজাই, গার্ডেন পার্টি, গেমস অ্যাট টুইলাইট, এখানে কয়টা এসেছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এবার আবার ফিকশন থেকে এসেছে 5টা, এখান থেকে আসছে 3টা। এইভাবে করে কিন্তু দেখো মোটামুটি আমরা যদি ফিকশনেরগুলো সবগুলোই পড়ে থাকি, 6টায় যদি পড়ি, আর যদি নন ফিকশন থেকে আমি 2টা নিই, তাই না, যেটা তোমার যেমন অফ স্টাডিজ ভালো লাগতে পারে, বা শুটিং অ্যান্ড এলিফেন্ট ভালো লাগতে পারে, হ্যাঁ, বা লং ওয়াক টু, বা যেগুলো আসেইনি 2023-এ যেগুলো আসেনি, সেগুলো যদি নন ফিকশন একটু নিয়ে নাও, তাহলে কিন্তু তুমি অটোমেটিক কমন পাবা বলে মনে হয়, ঠিক আছে। তো এইরকম করে আমি একটু লিস্টটা দিয়ে দিব, যেটা এখানে যেমন দিয়েছি, তবে অবশ্যই রিপিট হবে। তাই তার জন্য একদমই করার দরকার নেই, যেগুলো দেখো এই যে হ্যাঁ, লাঞ্চন, ঠিক আছে তো, যেমন আমি 2023-এর জন্য দিয়েছিলাম যেগুলো, ওইরকম করে কিন্তু এসেছে মোটামুটি। তো এইভাবে করে তোমরা একটু দেখে নিবা, মনে থাকবে। তো এই লিস্টটা আমি দিয়ে দিব তোমাদের প্রোজে। আর কোশ্চেন শেষ হয়ে যাওয়ার পর তোমরা একবার রিভিশন দেওয়ার পরে আমি একটু বলে নিই, সেটা হলো যে জুন চলতেছে না, এই জুনের ভিতরে তোমরা আমি যেগুলো দিয়ে দিব সেগুলো সব পড়ে ফেলবা, প্রোজ পোয়েট্রি সহ। জুলাইয়ের 1 থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো আরও বেশি, এখন তো ইম্পর্টেন্টগুলো দিয়ে দিয়েছি, তার ভিতর থেকে আরও শর্ট কিছু দেওয়ার জন্য তোমাদের প্রত্যেকটা ফোল্ডারে, এই যে ফোল্ডার আছে না, এই ফোল্ডারে প্রথমে থাকবে কি একটা, এইখানে যেমন দিয়েছি পোয়েট্রির, হ্যাঁ, এটা কি শেষে দিয়েছি নাকি, জি স্যার। 35 শেষে দাও। না পার্ট না, মানে ইম্পর্টেন্ট, এটা কাদের, এটা তোমাদেরই তো। আচ্ছা, এরকমভাবে আমি ইম্পর্টেন্ট পয়েম তোমাদের দিয়েছিলাম, আমি এটা দেখছি না তো তোমাদের ফোল্ডারে, জি স্যার, ফোল্ডারের ভিতরে আছে, নিচে আছে। দিয়েছি, জি স্যার। কোথায় এটা আলাদা একটা ফোল্ডার। আলাদা ফোল্ডার আছে, কিন্তু সেটা কোথায়, সাজেশন আর হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম বলছিলাম না আমি, এই যে স্যার হ্যাঁ, পোয়েট্রি এই যে হ্যাঁ, এরকম করে এখানে আমি অ্যাড করে দিব, হ্যাঁ, এখানে আমি এভাবে প্রত্যেকটা রাইটিং স্কিলস, রিডিং স্কিলস তো বলা যাবে না, ওটা তো বলার কিছু নাই, ওটা সম্ভব না। বাকি যে 4টা আছে, বা এই যে ইন্ট্রোডিউসিং সোশ্যোলজিগুলোর ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক আবার আমি দিয়ে দিব, ঠিক আছে। এমনি তো ইম্পর্টেন্টই আর দেওয়া চ্যাপ্টার আছে, ওয়াইজ দিবেন, বলো, হ্যাঁ, চ্যাপ্টার দিবেন। বুঝি নাই। এক একটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা ভাবে দিবেন? না না, এক শিটেই প্রথমে পার্ট এর জন্য দিব, যেমন পার্ট এর জন্য 20টা পয়েন্ট থেকে দিব, বা যেগুলো বাদ দেওয়া যায় সেগুলো বাদ দিব, পার্ট বি এর জন্য মানে পার্ট ওয়াইজ দিব, ঠিক আছে। জি স্যার, ওই পোয়েট্রির মতোই। হ্যাঁ, পোয়েট্রির মতোই সবগুলোরই, হ্যাঁ, ওটা আমি জুলাইয়ের প্রথম থেকে দিয়ে দিব, ঠিক আছে। কারণ এখন যদি দিই তোমরা আবার ওই বেশিগুলো না পড়ে ওই শর্ট পড়তে থাকবা, তখন অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, হ্যাঁ। অতএব এখন দিব না, তোমাদের কাজ হবে এখন যেগুলো পড়ানো হয়ে গেছে বিস্তারিত, সেগুলো বিস্তারিতভাবেই পড়ো। তারপরে পরীক্ষার প্রস্তুতির জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট দিতে পারি, কারণ শর্ট কখনোই ভালো কোশ্চেন, মানে ভালো পরীক্ষার জন্য প্রস্তুতি দিতে পারে না কিন্তু, হ্যাঁ, ভালো প্রস্তুতির জন্য তোমাকে বিস্তারিতভাবে পড়তে হবে।
আচ্ছা, আরও যদি কারো কিছু জানার থাকে একটু বলো, কিছু বলার থাকলে। স্যার আমাদেরকে মাফ করে দিন, আমরা অনেক বেশি কষ্ট না, দিয়েছি এখানে আপনাকে। মাপ, তোমরা এমন কি অপরাধ করেছো আমার কাছে, তেমন এখানে মাপের বা ইয়ার বিষয় না। কিন্তু আমার যেটা খারাপ লাগে যে আমি দেখতে পাচ্ছি, বুঝতে পারতেছি যে তার খারাপ হবে। হ্যাঁ, মনে করো আমি আমার সন্তানকে দেখতেছি সে খারাপ করবে, আমি তাকে আদর করবো বলো? হুম, না আদর স্যার। করবো? হ্যাঁ, তার প্রতি আমার একটা ক্ষোভ থাকবেই, ওই ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে, তাই না? তা তোমার পড়াশোনার ক্ষেত্রে তোমার সাথে ব্যক্তিগতভাবে তো আমার আর কোনো অন্য অন্য কিছু মারামারি নেই নাকি, দ্বন্দ্ব নেই যে জি তোমার উপর স্যার, আমার রাগ আপনি তো করে থাকতে আমাদের হবে। ভালোর জন্যই। হ্যাঁ, আমি দেখতেছি যে তোমাদের দ্বারা আমার ওই যে রাগটা ওটা বাড়তে থাকবে, আমি পড়াই দিলাম। আমি তো বললাম, দেখো তোমাদের জন্য আমি কি করেছি, বেশি বেশি করে টেনে টেনে নিয়ে গিয়ে যাতে অন্তত হাতে 2-3 মাস সময় পাও সেই জন্য শেষ করার চেষ্টা করেছি। এবং আশা করি যারা রেগুলারলি ক্লাসগুলো করেছো কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো সিলেবাসটা পুরোটা, তাই না? হ্যাঁ, কিন্তু যদি তোমরা এখন পড়াশোনা না করো, হ্যাঁ, আমি তো আমার মতো চেষ্টা করেছি, আমারও তো একটা দায়বদ্ধতা আছে। হ্যাঁ, কিন্তু তোমাদের দিক থেকে আমি দায়বদ্ধতা যথেষ্ট কম পেয়েছি, ঘাটতি পেয়েছি। জোরাজুরি ছাড়া কিন্তু তোমরা মানে খুব একটা সাবলীলভাবে যে আমি পড়াশোনা করাবো, পড়াশোনা করতে গিয়ে রেগে গেলে তো পড়াশোনা হয় না, বলো? পড়ানো যায়? সাবলীল পড়াশোনা হবে, সবাই ধারাবাহিক। কিন্তু তোমাদের উপর রাগ না করলে তোমরা ক্লাস করতেছো না। হ্যাঁ, রাগ না করলে, যদি আমি রাগ ঝাল কিছু না করতাম, কয়জন করে ক্লাস করতো বলো তো? হ্যাঁ, 10-12 স্যার করে আরো ক্লাস করতো? আরও কম করতো ক্লাস। রাগ করেই তো কেউ করে না। হ্যাঁ, রাগ করেই করে না, তাহলে রাগ কেউ না কম। করলে কয়জন ক্লাস করতো বলো? এই জন্য রাগজাল করেছি, এখন অনেক কথা বলেছি। যদি খারাপ কিছু আশা করে যদি বলে থাকি কিছু মনে করবা না, যে তোমাদের না না স্যার। ব্যক্তিগতভাবে কোনো রাগ নেই, জাস্ট পড়াশোনার জন্য যতটুকু রাগারাগি করার দরকার, গালাগালি করার দরকার করেছি। বাকিটা তোমাদের ছেড়ে দিলাম, তোমাদের উপরে কোনো ক্ষোভ নাই, তুমি আমাকে ভুলে যাও, আমি তোমাকে ভুলে যাই। ঠিক আছে তো? ভুলে যাওয়াটাই বেটার। স্যার আমাদের পরীক্ষার কি এখনো 3-4 মাস সময় আছে? অবশ্য পরীক্ষা হতে হতে মনে করো আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের শুরু, তাই তো? এরকম মনে করো ডেট যদি হয়ও তাহলে আগস্টের 15-র পর থেকে হয়তো সেপ্টেম্বরের 15-র মধ্যেই হতে পারে, এরকম আর কি। তার মানে এখনও কত সময় আছে? জুন পাচ্ছ, জুলাই পাচ্ছ, আগস্টের তুমি অর্ধেক সময় পাচ্ছ এখনও। তার মানে আড়াই মাস তো এমনিতেই। তারপরে যদি আরও জাতীয় বিশ্ববিদ্যালয় বাড়ায় দেয় তাহলে আরও কিছু হাতে পাবা। যথেষ্ট সময় আছে, যথেষ্ট সময় আছে, ভালো রেজাল্ট করার যথেষ্ট সময় আছে। এই সময় যদি তোমরা একটু প্র্যাকটিসটা চালিয়ে যাও নিয়মিতভাবে, যা পড়া হয়ে গেছে, কারণ অনেক বুঝাইছি, তোমরা অনেক বুঝেছো, এবং আশা করি এখানে তোমরা অনেকেই আছো যারা ভালো করবা যদি একটু ধরে রাখতে পারো। হ্যাঁ, অনেকেই আছো, কিন্তু একটু যেমনটা আমি বলেছি সেভাবে আগাতে হবে। যেন শর্টকাট দেখে, শর্টকাট মেথড কিন্তু চারিদিকে অ্যাভেলেবেল। হ্যাঁ, বাংলায় ব্রড কোশ্চেনের আনসার লিখে দেওয়া, ঠিক আছে তো? তারপরে সেগুলোর ইয়া করা, এরকম প্রলোভনের মধ্যে দয়া করে একটু পড়ো না। এতে তোমার বড় ধরনের ক্ষতি হবে, যেটা তুমি আস্তে আস্তে উপরে যখন উঠবা তখন। হ্যাঁ, তো এই জন্য ভালো করে পড়াশোনা করো, আর কোনো সমস্যা থাকলে জানাবা। গ্রুপ একদম পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, কোনো টেনশন করার কিছু নাই। হ্যাঁ, অতএব যদি কেউ কোনোভাবে রিমুভ হয়ে যাও, আমি হয়তো রিমুভ করব না, আর রিমুভ করলে আমি বলেই করব যে তোমাকে রিমুভ করা হলো। যদি মনে হয় যে তুমি রিমুভড হয়ে গেছো কিন্তু আমি তোমাকে কিছু বলিনি, তাহলে আমি বুঝতে হবে তোমার ফোনে কোনো সমস্যা, তাই তুমি রিমুভড হয়ে গেছো। ঠিক আছে? আর গ্রুপগুলো যেহেতু থাকবে, ওপেন গ্রুপ, এগুলো তোমরা অবশ্যই কথা বলবা, মেসেজ দিবা। যদি কারো সমস্যা থাকে আমি সেটা দেখব। হতে ঠিক আছে? পড়ানো শেষ মানে মনে করো যে সাপোর্ট শেষ তা না। তোমাদের যদি আরও কিছু সমস্যা টমস্যা থাকে, যে স্যার এটা পাচ্ছি না, এটা ডাউনলোড হচ্ছে না, বা এটা এরকম কিছু জানাবা। ঠিক আছে? আমি হয়তো বা, কারণ টেকনিক্যাল ইস্যু তো, আমি তো আর সবগুলো নলেজে রাখতে পারবো না। কোনো সমস্যা হলে সেটা জানাবা সবাই। হ্যাঁ, কি বুঝতে পারছো? জি স্যার। আর গতদিন একজন ভয় পাচ্ছিল, কে কে জানো যে স্যার রিমুভ করে দিবেন, এগুলো পাবো কোথায়? সবই থাকবে পরীক্ষা শেষ হওয়া নাগাদ, তোমাদের পিডিএফ ফাইল টাইল যা কিছু থাকা সব থাকবে, বরং আমি উত্তরগুলো দিয়ে দিব, আরও ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার যেগুলো থাকে সেগুলো আরও দিয়ে দিচ্ছি, তোমরা একটু খোঁজ রাখবা, তাহলেই হবে। হ্যাঁ, আর বাংলা সাবজেক্টগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ো। হ্যাঁ, এই হচ্ছে কথা। আচ্ছা, তো সবাই ভালো থাকো। আজকে তাহলে শেষ করছি। ওকে, বাই। সবাই ভালো মতো স্যার পড়াশোনা করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম